আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি ক্লাস দেব। তোমরা অবশ্যই অবগত আছো আমি যে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি সেটারই একটা অংশ, সেটা হচ্ছে নবম অধ্যায়ের আলোর প্রতিসরণ। আমি গত আরও 2টি ক্লাস দিয়েছি, আজকে হচ্ছে প্রতিসরণের 3য় ক্লাস। প্রতিসরণের প্রথম অংশটা ছিল যে অংশটা আছে যে প্রতিসরণ কাকে বলে, তারপর প্রতিসরণের বিভিন্ন সংজ্ঞা প্লাস সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ, সেই সম্পর্কে গত ক্লাসে একটি সৃজনশীল করিয়েছি। তোমরা অবশ্যই অবগত আছো, কুমিল্লা বোর্ড 2020-এর। আজকে আর 2-1টা সৃজনশীল তোমাদেরকে দেখাবো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কী জাতীয় অঙ্ক আসে, বিশেষ করে ঘ নম্বরে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এটা তোমাদের জন্য সমস্যা হয়। তাছাড়া তোমরা তো অবশ্যই অবগত আছো আমরা কেন অনলাইনে ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে এই বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে। সেই জন্য বলবো অবশ্যই যেই কারণে যার আয়োজন সেটার জন্য মূল্যায়ন তোমরা দাও, তোমরা যেন স্বাস্থ্য সচেতন থাকো এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী তোমরা চলো, এটা বারবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, সেদিকে অবশ্যই খেয়াল করবে। আরেকটা হচ্ছে সংসদ টিভির ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে, কারণ ওটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত ক্লাস, অবশ্যই দেখতে হবে। আর এই ক্লাস হচ্ছে আমাদের ন্যাশনাল কলেজের স্কুল শাখার নিয়মিত ক্লাস, তোমাদের রুটিন বা সিলেবাস অনুযায়ী ক্লাস, এটা অবশ্যই দেখবে। যদি সংসদ টিভির এখনও তো অবশ্যই সংসদ টিভির লাইভ যখন হয় তখন সেটা দেখবে, আর এটা লাইভ ক্লাস এখন দেখো, কারণ এখন কিন্তু সংসদ টিভি হয় না, যখন হয় তখন দেখবো অবশ্যই সেই সময়টা। আচ্ছা, তো আমরা তোমাদের প্রতিসরণের 3য় ক্লাস, প্রতিসরণের 3য় ক্লাসের একটা সূত্র দেখাবো। প্রতিসরণ আমরা তো মনে আছে যে 3য় ক্লাস একটা সৃজনশীল দেখাবো, তোমাদের অবশ্যই মনে আছে যে প্রতিসরণ কাকে বলে। প্রতিসরণ হচ্ছে, আবার একটু স্মরণ করে দিচ্ছি, আর তোমরা লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করে জানাও। হ্যাঁ, অনেকে আসো। ওয়ালাইকুম আসসালাম মেহনাজ, তারপর আদনান, আবির, সবাই মনোযোগে আসো। আর তোমাদের পাশে যারা আছে তাদেরকে একটু মেসেজ করে জানিয়ে দাও যে ক্লাসটা খুবই দরকার। প্রতিসরণের সম্পর্কে অনেক তোমাদের ধারণা আছে ভুল। আর নবম শ্রেণী কিন্তু থার্ড টার্মে মানে বার্ষিক পরীক্ষায় অবশ্যই তোমাদের প্রতিসরণ অধ্যায়টা আছে। যারা এখনও প্রতিসরণটা ক্লাস করতেছো না তারা এই 3য় ক্লাসটি শুরু করো, অন্যান্য ক্লাসগুলি ভিডিওগুলি দেখো। আচ্ছা, আমি একটা সৃজনশীল যদি আমি করাই যে কিভাবে, যেমন দেখো এই হলো একটা বিভেদ তল যা 2টা অক্ষকে বা 2টা মাধ্যমকে আলাদা করে রাখে, যাকে আমরা বিভেদ তল বলি। বিভেদ তল কি? 2টা মাধ্যমকে আলাদা করার যে সংযোগ স্থল। সবার আগে আমি অবিলম্ব আঁকলাম এন ও এন ড্যাশ। এটা হচ্ছে বায়ু বা হালকা মাধ্যম। আমি এ মাধ্যম লিখি, এ মাধ্যম বায়ু। আর অনেক সময় বায়ু বা পানি মাধ্যম নাও থাকতে পারে, বুঝতে পারবো কিভাবে। এটা হচ্ছে বি মাধ্যম বা পানি, ঠিক আছে। এই এখন দেখো আপাতিত রশ্মি, মানে এই সম্পর্কে কোনো সৃজনশীল আসলে যাতে ভুল না হয় সেই জন্য আমি একই জাতীয় সৃজনশীল 2 দিন আলোচনা করছি, পরে আমরা লেন্সে চলে যাব। এই আপাতন কোণটা হচ্ছে 60 ডিগ্রি। যদি আপাতন 60 ডিগ্রি হয় তা আমরা জানি হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যদি আপাতিত হয় প্রতিসরণের পর অবিলম্বের কাছে চলে আসে। এই যে কাছে চলে আসলো সেটি হচ্ছে প্রতিসরণ। আমাদের রেখাটা যাওয়ার কথা ছিল সোজা, না গিয়ে বেঁকে এইভাবে চলে আসলো। কত ডিগ্রি কোণ? 40 ডিগ্রি কোণ। এখন এই যে বায়ু পানি যদি উল্লেখ নাও থাকে তারপর আমরা বুঝতে পারবো যে প্রথম মাধ্যমটা হচ্ছে, এ মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম, বি মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। কারণ হচ্ছে প্রতিসরণ আপাতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হয়ে যায়। আপাতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ ছোট হলে হালকা থেকে ঘনতে গেছে। আর যদি আপাতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বড় হয় তখন বুঝতে হবে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে
আপাতিত হয়। আচ্ছা, এ হলো উদ্দীপক। এখানে তোমাদের প্রশ্নে বলা থাকতে পারে যে প্রতিসরণ ক নম্বরে আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্র সেটা হচ্ছে, আমি যদি একটু লেন্স এঁকে দেখাই বেশি বুঝতে পারবা, যে এই হলো লেন্স, যে একটা এফ, এটা হলো সি, এখানে যদি একটা আলোক রশ্মি রাখি, একটা লক্ষ্যবস্তু রাখি, এই দেখো এটার ভিতর দিয়ে যাবে আবার একইভাবে ফিরে আসবে। অর্থাৎ আলোক কেন্দ্রটা হচ্ছে এই বিন্দুটা। অর্থাৎ কোনো বস্তু থেকে নিশ্চিত আলোক রশ্মি প্রধান অক্ষের এমন একটা বিন্দুতে আছে যাকে ছেদ করলে একই যেভাবে আপাতিত হবে সে একইভাবে প্রতিফলিত হবে, সেই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র। প্রধান অক্ষের যে বিন্দুতে একইভাবে আপাতিত হবে, একই পথে প্রতিফলিত হবে, সেই প্রধান অক্ষের সেই বিন্দুটাকে আলোক কেন্দ্র বলা হয়। এইভাবে যদি সংজ্ঞা শিখো তবে মনে থাকবে, আর যদি মুখস্থ করো সংজ্ঞা দেখে কোনোদিনই মনে থাকবে না। চিত্র দিয়ে বুঝতে হবে যে প্রধান অক্ষের যে বিন্দুতে আপাতিত হলে সেই বিন্দুতে যদি প্রতিফলন হয় সেই বিন্দু হচ্ছে আলোক কেন্দ্র। খ নম্বর হচ্ছে যদি প্রতিসরণাঙ্ক কাকে বলে? যেমন দেখো এই যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি মানে কি, হালকা মাধ্যম থেকে গণমাধ্যম অথবা গণমাধ্যম থেকে হালকা মাধ্যম, মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোক রশ্মি আপাতনের পর প্রতিষ্ঠিত হলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত তা সবসময় ধ্রুব থাকে। এই ধ্রুব সংখ্যাটাকেই প্রতিসরণাঙ্ক বলে। এই সংখ্যাটা কিন্তু আমি আগে ক্লাসেও বলেছি যে এক মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য মাধ্যমে আপাতিত হলে প্রতিসরণের পর যে প্রতিসরণ কোণ সৃষ্টি হয় তা আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুব থাকে। এই ধ্রুব সংখ্যাকেই পূর্ণ অভ্যন্তরীণ ধ্রুব সংখ্যাকে প্রতিসরণাঙ্ক বলে। গতে বলা হয়েছে, গটা একটু দেখো, গতে বলা হলো বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। আমি কিন্তু সম্পূর্ণ প্রশ্ন লিখতেছি না, কারণ গ লিখতেছি, গয় উত্তর দিচ্ছি, কারণ নাহলে কিন্তু লেখার জায়গা হবে না। গ নম্বর উত্তর যদি হয় তখন কি করতে হবে দেখো, এটা খুবই সহজ। গ নম্বরে প্রতিসরণের অঙ্ক খুবই সহজ আসে, দেখলেই বোঝা যায়। যেমন আপাতন কোণ দেওয়া আছে, দেখো আপাতন কোণ θ1 60 ডিগ্রি, তারপর প্রতিসরণ কোণ θ2 40 ডিগ্রি। ঠিক আছে, θ1 θ2। এখন কিন্তু আমরা বের করতে পারি, আমরা জানি এ ইটা বি, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক sin θ1 বাই sin θ2। sin θ1 কত? 60 ডিগ্রি, sin θ2 কত? 40 ডিগ্রি। আচ্ছা, কিন্তু বের করতে বলছে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেই কারণে 1 বাই বি ইটা এ লিখতে হবে। দেখো এই লাইনটা একটু বুঝতে হবে। বের করতে বলছে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তার মানে কি এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা এই সূত্র ব্যবহার করব। কিন্তু যখন বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যম বলে তখন 1 বাই বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক লেখা যায়। এটা থেকে এটা বের করবো, যেহেতু এখন উল্টায় দিই, ব্যস্তকরণ করি, তো কি হবে? ইটা বি ইটা এ সমান সাইন 40 ডিগ্রি বাই সাইন 60 ডিগ্রি। এখন এটার মান কত হবে? আমার কাছে তো সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, যে কেউ একজন বলো, আমার লাইফে আসো মেহেদি হাসান, রিফা, নানজিব, আমার এই ক্যালকুলেশনটা একটু বলে দাও। রিফা, নানজিব অথবা মেহেদি হাসান, রূপক,
যে কেউ ক্লাস 9 রিফা আমাকে শুনতে পাচ্ছ? তুমি এই উত্তরটা একটু বলে দাও ক্যালকুলেশনটা করি, যে সাইন 40 ডিগ্রি আর সাইন কত 60 ডিগ্রি, ক্যালকুলেশন করে একটু বলে দাও এটার মানটা কত আসে একটু বলে দাও। হ্যাঁ, এই উত্তরটা আমরা পেয়ে যাব। যেই লাইভ ক্লাসে আসো এই উত্তরটা বলে দাও। আচ্ছা, এই ফাঁকে আমি তোমরা উত্তরটা একটু বলো। হ্যাঁ, যে বিটা এটা কত হয়? হ্যাঁ, দেখি আমার উত্তরের সাথে মিল হয় কিনা। রিফা নানজিবা উত্তরটা কত হলো? 0.78। গুড, 0.74 ডিগ্রি। তার মানে এইটাই উত্তর হয়ে গেল। এখন যদি কেউ এটা বের করে তারপর করে তাও হবে। তো আমরা যেহেতু এইটা বি বের করতে হচ্ছে, বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে 1/b এটা এ লিখলে হবে। তারপর উল্টাই দিস, দেখো নিচেরটা উপরে উপরটা নিচে, এটা উপরে 1 নিচে, লেখার দরকার নাই। এই গুড। এরপরে আসো, এটাই হচ্ছে বি মাধ্যম সাপেক্ষে। সুতরাং কি লিখবো আমরা? লিখে দিতে পারো যাবে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমে প্রতিসরণাঙ্ক কত? 0.74 ডিগ্রি। সবাই বুঝতে পারছো অবশ্যই, তাই না? আচ্ছা, এরপরে আসো গ নাম্বার প্রশ্নটা। তো আমরা জানি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকরশ্মি আপাতিত হয়। সেই জন্য ঘ নম্বর প্রশ্নটা হলো উদ্দীপকের পানির সাপেক্ষে পানি হতে বায়ুতে হ্যাঁ একই কোণে আপাতন কোণ হলে একই কোণে আপাতিত হলে প্রতি একই কোণে আপাতিত হলে প্রতিসরণের পর কি ঘটবে তা গাণিতিক ব্যাখ্যা করো। ঠিক আছে, যদি উদ্দীপকে আমরা লিখছি, দেখো বায়ুর সাপেক্ষে পানিতে চলে গেছে, এখন যদি হয় পানির থেকে যদি বায়ুতে হয় আলোক রশ্মিটা দিক পরিবর্তন হয়ে যায়, তখন চিত্রটা কিরকম হবে? চিত্রটা দেখো, চিত্রটা উল্টা হয়ে যাবে। এই যে কাহিনীটা হয়ে যাবে, দেখো যে আলোক রশ্মিটা এই পানি থেকে বায়ুতে যাচ্ছে, এর বেশি কিছু না, তারপর কোন দিকে যাবে? সেটা কি দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ হবে না প্রথম মাধ্যমে ফিরে আসবে, প্রতিফলন ঘটবে? যদি প্রতিফলন ঘটে সেটাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। সেই কারণে উত্তরটা যদি আমি লিখতে চাই তখন কি হবে? ক্লিয়ার? এটা বলো। আমরা প্রথমে আমরা আপাতন কোণ আছে 60 ডিগ্রি, কিন্তু প্রতিসরণ কোণ নাই। আপাতন কোণ θ1 60 ডিগ্রি আছে, প্রতিসরণ কোণ নেই। প্রতিসরণ কোণটা আমরা বের করব, সেই কারণে লিখব গ হতে পাই। গ হতে কি পেয়েছি? এই দেখো এখনো লেখা আছে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মানে কি বি ইটা এ 0.474 ডিগ্রি, এটা দেওয়া আছে প্রতিসরণ কোণ, তাই না? বের করতে হবে প্রতিসরণ কোণ। তো আমরা জানি বি ইটা এ সমান sin θ1/sin θ2।
এখন আলোক রশ্মি কোন দিকে যাবে সেটা sin theta 2 sin theta 1 by b eta a সমান এটা হলো 60 ডিগ্রি, এটা হলো কত 0.74। তোমরা একটু বলো এটা কত হয়? সাইন 60 ডিগ্রিকে 0.74 যদি ভাগ করি তখন কত আসে সেটা একটু বলো। লাইভ থেকে সবাই চলে গেলে হবে, একটু দেখো এটার উত্তরটা কত আসে আমাকে একটু মেসেজ করে দাও। যেমন গত অঙ্কে রিফা নানজিবা উত্তরটা বলেছিল, তার উত্তরটা ঠিক ছিল। এটার উত্তরটা কত হবে একটু বলো। যে সাইন 60 মানে কি √3/4 √3/2 এর সাথে 0.74 ভাগ করলে কত হয়? বলতে পারো না কেউ? সাইন থিটা 2, সুতরাং সাইন থিটা 2 সমান 1.084। হ্যাঁ, এরকম আসবে, 1-এর চেয়ে বেশি আসবে। দেখো যদি 1-এর চেয়ে বেশি আসে তা অসম্ভব, সেটা কোনোদিনই সম্ভব না। থিটা ম্যাথ এরর দেখাবে, যা অসম্ভব। কেন অসম্ভব? যে আমরা থিটার মান সাইন ইনভার্স 1-এর চেয়ে বেশি হতে পারে না, 1-এর চেয়ে বেশি হতে পারে না। সেই কারণে কি হবে না, প্রতিসরণ কোণ পাওয়া যাবে না। প্রতিসরণ কোণ না যদি পাওয়া যায় তখন আমাদের সংকট কোণ বের করতে হবে। বের করে বলতে হবে যে এত 60 ডিগ্রি চেয়ে মানে আরেকটু কম হবে, মনে করো 50 ডিগ্রি। 50 ডিগ্রি যদি সংকট কোণ হয় তখন বলে দিতে হবে 50 ডিগ্রি অপেক্ষা বেশি হলেই বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমে প্রতিসরণ কী হয়ে যাবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাই 60 ডিগ্রি প্রতিসরণ না হয়ে প্রতিফলন ঘটেছে, এটাই বলা হয়েছে যে কি ঘটবে। যেহেতু এটা অসম্ভব, এখানে আরেকটু লিখতে পারো। সুতরাং থিটা 2 সমান সাইন ইনভার্স 1.084 এটা লিখতে পারো, যা অসম্ভব। তাই প্রতিসরণ হবে না। তাই কি হবে না, প্রতিসরণ হবে না। প্রতিসরণ যদি না হয় আমরা সংকট কোণ বের করব। সেই সংকট কোণের জন্য আমরা কি লিখব, যে যদি প্রতিসরণ কোণ কত 2 সমান 90 ডিগ্রি হয়, তখন আপাতন কোণটা কত বের করব। সুতরাং বি ইটা এ সমান সাইন থিটা 1 বাই সাইন থিটা 2। এখানে আমরা প্রতিসরণ কোণ 90 ডিগ্রি দেওয়া আছে, আপাতন কোণটা বের করব। সেই জন্য সাইন থিটা, অথবা তোমরা এই সূত্রটা লিখতে পারো, এটা বেশি ভালো হয়, যে থিটা সি, সুতরাং থিটা সি সমান সাইন ইনভার্স বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বি ইটা এ, বি ইটা এ, এটা লিখে দিলেও হবে। ঠিক আছে, যদি বসায় দাও সাইন ইনভার্স 0. কত ছিল এটার মান, 74। ঠিক আছে, 0.74। তখন দেখবা এটার মান আসতেছে কত, 48.2 ডিগ্রি বা 4 ডিগ্রি বা 8 ডিগ্রি, যেটাই হবে। সুতরাং সংকট কোণ যদি 48.2 হয়, তার মানে কি আপাতন কোণ
এত হলে, এর চেয়ে বেশি হলে কি হবে? দেখো এখানে আপাতন কোণ দেওয়া আছে কত? সুতরাং আপাতন কোণ কত? 48.2 ডিগ্রি থেকে বেশি হলে প্রতিসরণ না হয়ে কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। সুতরাং এটা একেবারেই সহজ। তার মানে আমরা সংকট কোণ বের করব এবং বলে দিব। এই কারণেই কি হলো না? প্রতিসরণ হয় নাই, প্রতিফলন ঘটেছে। যে আছে আপাতন কোণ 60 ডিগ্রি, কিন্তু আমরা জানি যে করে দেখেছি যে সংকট কোণ 48 হলেই সেটা কি হয়ে যায়? বেশি হলে, এর চেয়ে বেশি হলেই প্রতিসরণ না হয়ে প্রতিফলন ঘটবে। সুতরাং আমরা গ নম্বর প্রশ্নটা অবশ্যই পারবো, তাই না? আচ্ছা, এরপরে যদি আমি আরেকটা সৃজনশীল দেখাই, যে এই জাতীয়, সেটা কি? সেটা যদি এমন হয়, বিভেদ তল, কাঁচ পানি, এটা হলো পানি আর এটা হলো কাঁচ, আপাতন কোণ 60 ডিগ্রি দিব, আপাতন কোণ নাই। আচ্ছা, আর এটার প্রতিসরণাঙ্ক যেহেতু পানি, ইটা ডাব্লিউ, প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.33, আর এটার কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে এটা জি, মানে কাচের প্রতিসরণাঙ্ক 1.52। যদি এরকম দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে, কতে তোমার পছন্দ মতো লিখতে পারো। যেহেতু সময় আমি ঘ নম্বরটাই বলি, যে পানির কাচের প্রতিসরণাঙ্ক কত? পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত? এটা যদি বের করতে বলে তখন আমরা কি লিখব? প্রথমে লিখব পানির প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক, পানির প্রতিসরণাঙ্ক ইটা ডাব্লিউ সমান 1.33, ঠিক আছে? কাচের প্রতিসরণাঙ্ক ইটা জি সমান 1.52, কাচের প্রতিসরণাঙ্ক 1.52। খুব ভালো, 1.52। দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, বের করতে বলছে পানির সাপেক্ষে, তার মানে কি ডাব্লিউ ইটা জি পার্ট। এটা সহজ, একেবারেই সহজ অঙ্ক। সেটা কিভাবে করতে হবে আমরা জানি, শুধু সূত্র জানলে হবে। আমরা জানি ডাব্লিউ ইটা জি। দেখো এখানে কয়েকটা সূত্র আছে, সেটা কিন্তু আমি প্রথম ক্লাসে আলোচনা করছি, তোমরা অবশ্যই দেখে নিবে। যে ডাব্লিউর প্রতিসরণাঙ্ক, প্রথমটার প্রতিসরণাঙ্ক নিচে হবে এবং দ্বিতীয়টার প্রতিসরণাঙ্ক উপরে হবে। আর যদি আমি লিখি আলোর বেগের কথা, প্রথম মানে ডাব্লুতে পানিতে আলোর বেগ উপরে হবে আর গ্লাসে আলোর বেগ নিচে হবে। পানিতে আলোর বেগ উপরে হবে, গ্লাসে আলোর বেগ নিচে হবে। সুতরাং এদিকে একটু খেয়াল রাখতে হবে, সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা এখানে যদি মান বসিয়ে দিই,
GW 1G কত 1.52 আর এটা হচ্ছে 1.33। এখন এটা ক্যালকুলেশন করলে কত হয় একটু দেখো। 1.52 ভাগ 1.33 1.428। সবসময় 3 দশমিক পর্যন্ত লিখতে হয়। 8-এর পরে 6 আছে, 86 সম্পূর্ণ লিখে দিলাম। এটা হচ্ছে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক। এখন বলো এই প্রতিসরণাঙ্কের মানটা কি অনেক চেয়ে বেশি না? 1-এর চেয়ে বেশি হলেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। তার মানে মাধ্যম যদি পাল্টাইয়া দেওয়া হয় যে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। সুতরাং ঘ নাম্বার প্রশ্নটা হতে পারে যে কাচের সাপেক্ষে পানিতে প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্কের জন্য বা ক্ষেত্রে লিখি আপাতন কোণ কত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। গাণিতিক ব্যাখ্যা করো। ঠিক আছে? সুতরাং সেটার জন্য আমরা কি করব, যে মাধ্যমটা যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করতে চাই, অবশ্যই গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকরশ্মি আপাতিত হতে হবে। সেই কারণে আমরা মাধ্যমটা যদি পরিবর্তন হয়ে যায়, তখন আপাতন কোণ কত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তো এইটাও কিন্তু ছোট অঙ্ক, যে তুমি এই মাধ্যমে কি বলে কি লিখতে পারো, কিছু কথা বলতে হবে। যে আমরা জানি প্রতিসরণাঙ্কের সংজ্ঞা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা দিতে হবে, কারণ এখানে ঘটার জন্য গণমাধ্যম থেকে হালকা মাধ্যম হতে হবে। যে ইটা জি দেওয়া আছে 1.52, তারপরে ইটা ডাব্লু দেওয়া আছে 1.33। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে গ থেকে পেলাম কি ডাব্লিউ ইটা জি কত হয়েছে 1.1426 দেওয়া আছে ডাব্লুর মাধ্যমে প্রয়োগ। আমাদের দরকার কিন্তু কি, সুতরাং কাচের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1/W ইটা জি, এটা কিন্তু আমাদের দরকার। তো সেই জন্য আমরা কি করব, 1/1.1428 কত আসে এটা মানটা একটু বসায় দাও। 1.14286 সমান 0.875। এটা হচ্ছে কাচের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক। তার মানে আমাদের আপাতন কোণটা বের করতে হবে। এই যে আপাতন কোণটা, যে আপাতন কোণ কত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সেই কারণে আমরা কি করব, সুতরাং থিটা সি সংকট কোণটা বের করব। থিটা সিটা কত হবে, সাইন ইনভার্স জি ইটা ডাব্লিউ, সাইন ইনভার্স 0.875। দেখো এটা কত হয়, সেটা অবশ্যই কি হবে, এটা কত হয় একটু দেখো, কি দেখো
ক্যালকুলেটরটা দেন না, ক্যালকুলেটর নাকি ব্যাপার। ঠিক আছে, আচ্ছা আছে তোমাদের সাইন ইনভার্স এত না, হয় না তো, না পারি না, সাইন ইনভার্স নেই, আছে ইনভার্স নেই, সমস্যা নেই। আচ্ছা এটা একটু দেখো কত হয়, এটা মেবি তোমার কত 48.08 আসতে পারে বা 4 আসতে পারে, এর কাছাকাছি সংখ্যা আসতে পারে। যদি এই সংখ্যাটা আসে তখন আমরা বলে দিব যে এখানে কিছু ব্যাখ্যা লিখতে হবে, সেটা মুখে বলে দিচ্ছি, তোমরা একটু শোনো। যে যেহেতু সংকট কোণ 48.04 বা এর কাছাকাছি, সুতরাং আপাতন কোণ এই সংকট কোণ অপেক্ষা বেশি হলেই তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। সুতরাং এখানে কিন্তু দুইটা সংজ্ঞা দিতে হবে, যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তে বলা আছে যে আপাতন কোণটা অবশ্যই সংকট কোণ অপেক্ষা বড় হতে হয়, সেই কথাটা বলে দিতে হবে, এখানে ব্যাখ্যা দিতে হবে। কারণ অনুধাবন উচ্চতার দক্ষতা মানে কিছু বুঝিয়ে বলতে হবে, এখানে একটু ব্যাখ্যা বলতে হবে অঙ্ক করার পরে, ক্লিয়ার? সুতরাং যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে কি না সেটা বলতে বলে অবশ্যই তোমাদের সংকট কোণটা বের করতে হবে। সেই সংকট কোণের মান এর চেয়ে বেশি হলেই আপাতন কোণটা তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আশা করি এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের অঙ্কগুলি তোমরা অবশ্যই পারবে। আর আমি আগামী ক্লাসে নতুন একটা এই নবম অধ্যায়েরই লেন্স সম্পর্কে আইডিয়া দিব, আর সেটার সম্পর্কে বইয়ের পাঠ্য বইয়ের যে জ্ঞানগুলি আছে সেটা করার পরে আমরা সৃজনশীল আলোচনা করব। আজকে এই পর্যন্ত আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।